ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস। সব দল চাইলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ, কারণ দর্শানোর নোটিশ ইসির। অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি, যুবলীগ নেত্রী সহ আটক 1.5 সহস্রাধিক, সব ডেভিলকে ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে বিএনপিকে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার জানাবে। ইমরুল হাসানের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘণ্টার আলোচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে বক্তব্য তুলে ধরে বিএনপি। গত সপ্তাহের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বিএনপির তরফ থেকে বলা হয়, জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার আপত্তিকর বক্তব্যের জেরে এসব ঘটেছে। তবে নিজের হাতে আইন তুলে নেওয়াকে সমর্থন করে না বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানায় বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানায় বিএনপি। তবে অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই আহ্বান জানায় দলটি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সব দল যদি চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 15 ফেব্রুয়ারির মধ্যে সব দলের সাথে বৈঠক শেষ করে সিদ্ধান্ত জানাবে সরকার। চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, যত দ্রুত সম্ভব সব অপরাধ নির্মূল করে রাজনৈতিক পরিবেশ ফেরানো হবে। আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। নতুন বাংলাদেশ গড়তে একে অপরের সাথে মারামারির সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের আইনের আওতায় এনে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হয়েছে, যেখান থেকে শহীদ পরিবার ও আহতরা এককালীন অনুদান ছাড়াও আজীবন ভাতা পাবেন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে ২১ শহীদ পরিবার ও ৭ আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ ও আহতদের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে বিরল। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ এবং আগামী অর্থবছরে বাকি ২০ লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতাও পাবে পরিবারগুলো। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতির মধ্যে কোনো ধরনের বিভাজন কাম্য নয় বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল অপরাধের বিচার হবে। আর স্বৈরাচারের সুবিধাভোগী কিন্তু অপরাধী নয়, তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশটা সবার, সবাইকে নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই, তাদেরকে মানুষ করব, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তোমার কষ্ট দেবো না। জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী ৫টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এর আগে এনআইডির তথ্য ফাঁস ঘটনায় কাফরুল থানায় মামলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সরকার পতনের পর এমন চাঞ্চল্যকর ঘটনায় কাফরুল থানায় মামলা হয়। আসামি করা হয় জয়সহ ১৯ জনকে। তবে পরিচয়পত্র অনুবিভাগ থেকে জানানো হয় তাদের সার্ভারে সুরক্ষিত আছে সবার ব্যক্তিগত তথ্য। প্রাথমিক তদন্তে ৫ প্রতিষ্ঠানের নাম আসে এমন স্পর্শকাতর বিষয়ে। ইসি জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, আইবাসের সহযোগিতায় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতো এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কোন প্রতিষ্ঠানকে কতটুকু তথ্য সরবরাহ করলে সবার জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত থাকবে তা নতুন করে ভাবার তাগিদ দেন নির্বাচন কমিশন সচিব। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন এক একজনের চাহিদা, তথ্য চাহিদা এক এক রকম। যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকাসহ সারা দেশে সোমবার অপারেশন ডেভিল হান্ট অপারেশনে ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই অভিযান সহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১,৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এই তথ্য জানান। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন এলাকা থেকে গত ২ দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ ১১৭ জনকে আটক করা হয়েছে। আনুর বিরুদ্ধে ৫ আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে এখন পর্যন্ত ৬১ জনকে আটক করা হয়েছে। যারা সমাজকে বিশৃঙ্খলা করছে, যারা এরকম মানুষকে জখম করছে, যারা ছিনতাই করছে, যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এরই মাধ্যমে আমরা সমাজের মানুষকে শান্তি দিতে চাই এবং ফেয়ার অফ ক্রাইম থেকে মানুষকে স্বস্তি দিতে চাই। আর রোববার রাতে শ্রীপুরের সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তারের পর সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। রাজশাহীতে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে যুবলীগের এক নেতাসহ ৪ আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টে খুলনায় ১ জন ও ভোলায় ১৮ জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবাড়া বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতের সহযোগী ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। এছাড়া খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে। সরকারের এই নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি বলে জানান তিনি। দুপুরে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া হবে জানিয়ে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোটো শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। যেই সংস্কারে মানুষ বিভক্তের গন্ধ পায় সেই সংস্কার দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর মতিঝিল কলোনি ঈদগাহ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জনসম্পৃক্ততায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মতিঝিল থানার কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক গণহত্যার বিচার করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার ও সংস্কারের পাশাপাশি চলুক নির্বাচনের প্রস্তুতি। এ সময় তিনি আরও বলেন, ভারত নির্বাচন চায় তাদের স্বার্থে আর বিএনপি নির্বাচন চায় জনগণের স্বার্থে। যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার দুর্বল হবে না এবং ভারত বাংলাদেশ ও দেশের সরকারের প্রতি ছড়ি ঘোরাতে পারবে না। এমনি ছোট্ট একটা দেশ জনগণের ভারাক্রান্ত ওরা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ, এই রূপ যদি সংস্কার হয় আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশের মানুষ পছন্দ করবে না। রমজানকে সামনে রেখে ছোলা, খেজুর সহ 5 ধরনের পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সোমবার ঢাকায় 50টি এবং চট্টগ্রামে 20টি স্থানে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরাফাত ইসলামের রিপোর্ট।
এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রমজান উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে ভর্তুকি মূল্যে 5 ধরনের পণ্য কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করছে টিসিবি। প্রচুর পরিমাণ চাপ আছে, জনগণের অনেক চাপ। আমাদের পণ্যটা কম, এটা যদি বাড়িয়ে বেশি দেওয়া হয় তাহলে জনগণ একটু সুবিধা পাবে। আমরা গরিব মানুষের উপকার হইতেছে। আমরা সিরিয়াল দিরা যদি কষ্ট করে নেইও তাও আমাদের উপকার। 1 মাস দেয়নি, তাতে মানুষের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, বাজারে তো কিনতে পারতেছি না। মাসে অন্তত মিনিমাম 4 লিটার তেল লাগে, সে জায়গায় 2 লিটার। 2 লিটারে কি মাস যায়? তার রোজার মাস তার বেশি লাগে। সব জিনিসের দাম, আমরা তো বাবা পারি না, গরিব মানুষ কি করবো? গাড়িতে মালটা দিলাম না তো খায়া বাস। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে এই ট্রাক সেল শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম চালুর কথা বলেন এই কর্মকর্তা। কার্ডধারী ভোক্তার বাইরে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা অতিরিক্ত সেবা। আপনাকে আগেও বলেছি যে টিসিবি কিন্তু ট্রাক সেলটা নিয়মিত করে না, এটা সময়ে সময়ে বাড়তি সুবিধার কথা বলছে। এই যে বাড়তি যেটা দেওয়া হচ্ছে এটাই ট্রাক সেলটা। আমাদের চেষ্টা রয়েছে আরও অন্যান্য বিভাগীয় সদর এবং আরও কিছু নিম্ন আয়ের ডিস্ট্রিক্ট এর আওতায় আনা। এছাড়া সারা দেশের সুবিধাভোগী 1 কোটি পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক 2 মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে 5 কোটি 92 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 28টি হিসাবে 59 কোটি 79 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আরেক মামলায় তার স্বামী তৌফিক নেওয়াজ এবং দীপুমণিকে আসামি করে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে 1 কোটি 96 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগ সাজশে 1 কোটি 96 লক্ষ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং বুক দখলে রাখায় জনাব তৌফিক নেওয়াজ এবং ডাক্তার দীপুমণি সাবেক সংসদ সদস্য চাঁদপুর 3 ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে দেশের এজেন্সিগুলোকে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং সময় আর বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জানান, ওমরার টিকিট সিন্ডিকেটে জড়িতদের খুঁজে বের করতে গঠিত টাস্কফোর্স 15 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। চাঁদ দেখা সাপেক্ষে এবছরের 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর হজে যেতে বাংলাদেশের জন্য 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন 87,100 জন, যার মধ্যে সরকারিভাবে যাবেন 5,200 জন। 12 জানুয়ারি এবছরের জন্য সৌদি আরবের সাথে হজ চুক্তিও সম্পন্ন হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজের সময় থাকা, খাওয়া ও পরিবহনের জন্য দেশটির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দিয়েছে সৌদি আরব। তবে সমস্যা হচ্ছে 70টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত 38টির এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অগ্রগতি আছে। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটা কড়া, ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। আর সিন্ডিকেটের মাধ্যমে ওমরার টিকেটের দাম বাড়ানো হচ্ছে স্বীকার করে এখন থেকে নাম, পাসপোর্ট নাম্বার ছাড়া
গ্রুপ হিসেবে টিকিট বুক করা যাবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো, দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এবছর হজে শিশুদের নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি সরকার। আর হজের সময় ভাড়া কমাতে সৌদি সরকারের অনুমোদন পেলে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে টেন্ডারের মাধ্যমে নতুন ক্যারিয়ার নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেল ইস্টার্ন ব্যাংক ইবিএল। এই জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংকের মধ্যে পার্টনারশিপ চুক্তি হয়েছে। দুপুরে নগরীর আগ্রাবাদের একটি হোটেলের সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। এই চুক্তির কারণে এখন থেকে চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব টোল বুথে দৈনিক টোল গ্রহণ, তদারকি ও জমা সব কাজ ইস্টার্ন ব্যাংক করবে। এর ফলে আর্থিক জবাবদিহিতা এবং অপারেশন দক্ষতা বৃদ্ধি পাবে বলে জানায় বক্তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, 17 বছরের বেদনা, গ্লানি সব কিছু অবসান ঘটেছে হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। সেই ধ্বংসাত্মক জায়গাগুলোকে সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, যাতে এদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়। শেখ হাসিনা গত 17 বছরে দেশের সব খাতগুলোকে ধ্বংস করে দিয়েছিল। বিকেলে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়ন পুরাদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ-জোহর জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অ্যাডভোকেট আদিলুর রহমান খান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিচারপতি আব্দুর রৌফ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে মূল্যস্ফীতি কমানোতে প্রাধান্য দেওয়া হয়েছে এবং জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে মুদ্রানীতি প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করতে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে জানিয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গ্রহণ করা নীতি মুদ্রানীতি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টানা, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমিয়ে আনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলব না। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দেয়া প্রথম মুদ্রানীতিতে নীতি সুদ হারে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ রেপো হার 10%ই রাখা হয়েছে। গভর্নরের প্রত্যাশা, সামনের দিনে কমে আসবে মূল্যস্ফীতি। এক্সচেঞ্জ রেটকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। ব্যাংকিং খাতকে সুদৃঢ় করতে পর্যায়ক্রমে সংস্কার নিশ্চিতের পাশাপাশি আইনের যথাযথ পরিবর্তন আনা হবে বলে জানান গভর্নর। এছাড়া পাচারের অর্থ ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রথমে আমাদের দেশের ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা
দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। আমরা ডিটারমিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে, যেমন ইসলামী ব্যাংক, তাকে আর তারল্য সহায়তা দিতে হবে না। অর্থনীতির অনেক সূচকই ইতিবাচক হচ্ছে জানিয়ে আইএমএফের ঋণ না পেলেও দেশের অর্থনীতির তেমন ক্ষতি হবে না বলে মন্তব্য করেন গভর্নর। আমরা কি আইএমএফের ঋণ না হলে কি আমাদের চলবে না? চলবে। আইএমএফের টাকা তো আমরা এখনো একটাও পাইনি। তাতে কি আমাদের রিজার্ভ বিল্ড আপ হয় নাই? হয়েছে। শ্রীলঙ্কার তো হয় নাই, তারা তো পারে নাই এটা না। তো আমাদেরকে সিচুয়েশন অনেক ভালো শ্রীলঙ্কা বা পাকিস্তানের চাইতে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.৮%। সামগ্রিকভাবে চলতি অর্থবছরে ৫% বেশি জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে প্রক্ষেপণ বাংলাদেশ ব্যাংকের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বইমেলা একসময় ছিল বই প্রেমীদের মিলন মেলা। এখন পরিণত হয়েছে ছবি তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার কেন্দ্রস্থল। বই বিক্রেতাদের অভিযোগ, মেলায় ভিড় বাড়লেও অনেক দর্শনার্থী শুধু ছবি তুলেই চলে যান, কিন্তু কেনেন না কোনো বই। এদিকে তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই বিক্রয়কে কেন্দ্র করে মেলায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেলার 10ম দিনে নতুন বই এসেছে মোট 84টি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বইমেলার সঙ্গে সাহিত্যপ্রেমীদের জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা ও সাংস্কৃতিক চেতনাবোধ। এই মেলা শুধুই বই কেনা বেচার জায়গা নয়, বরং সাহিত্য সংস্কৃতির মিলন মেলাও। কিন্তু প্রকাশকরা বলছেন, এখন বইমেলা কিনতে আগ্রহ কম দর্শনার্থীদের। ছবি তোলাতেই মেলার আসল আনন্দ তাদের। দর্শনার্থীরা অনেকেই বলছেন, বই কেনার সাথে মেলায় ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে ছবি তোলা এবং বিভিন্ন স্টলে ফটোশ্যুট করাই এখন বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এই বইয়ের প্রতি এখন সবার ভালোবাসাও নাই, সবার আগ্রহ এবং বই পড়ার অনেকের টাইমও নাই। 10 জনের থেকে তো আমাকে 2 জনের তো বই কিনে ছবি তোলার জন্য। এটা যে ছবি তোলার মাধ্যমে যে হয় তাহলে তো ভালো। বই বিক্রেতারা জানান, আগে যেখানে বিক্রি হতো শত শত বই, সেখানে বর্তমানে বিক্রি কমেছে ব্যাপকভাবে। এখন আগে 4-5 জন ছিল, এরা হচ্ছে ছবি তোলার জন্য আসছে, কিন্তু আরও যে 2-1 পাঠক আসবে, এদের দেখার কারণে পাঠকরা অন্য পাশে চলে যায়। শুধুমাত্র সেলফি তোলার জন্য এবং ঘোরাঘুরির জন্য বেশি মেলায় আসছে। তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই প্রকাশের জেরে প্রকাশকের সাথে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই 128 নম্বর যে স্টলটা, এই স্টল বন্ধ থাকবে। নিষিদ্ধ ঘোষিত কোনো বই যদি বিক্রি করে থাকে, সেটার জন্য আমাদের আইন আছে, প্রচলিত আইনে আমরা মামলা করব। এদিকে কবি ASM আব্দুল হালিমের বিহঙ্গ কথা এবং উই রিভল্ট নামে 2টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পানি প্রিমিয়াম টি খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন দলের কোচ। ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক ইভেন্টের আগে বিপিএল-এর মতো টি20 টুর্নামেন্ট দলের জন্য আদর্শ প্রস্তুতি হয় না বলে জানিয়েছেন ফিল সিমন্স। তবে কোচের সঙ্গে একমত নন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিপিএল এর পর দিন দশকের মতো অনুশীলন করেই 8 দলের এই প্রতিযোগিতায় নামবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এমন এক বৈশ্বিক ইভেন্টের আগে টি20 টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের প্রস্তুতি নেওয়াটা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কোচ। আমরা হয়তো সেরা প্রস্তুতি নিতে পারছি না, তবে ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল, তাও সাদা বলের, তাই স্কিল নিয়ে চিন্তার কিছুই নেই।
6-7 দিনে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালো খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে। তবে সিমেন্সের এই মন্তব্যের সঙ্গে একমত নন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। পেশাদার খেলোয়াড়দের যে কোনো সময়ে যে কোনো ফরম্যাটের জন্য প্রস্তুত থাকা উচিত বলে মনে করেন তিনি। যেহেতু প্লেয়াররা আপনার প্র্যাকটিসে ছিল এই ডিটেলটা হওয়াতে, সুতরাং তারা ভালোই খেলবে। হ্যাঁ, বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, বাট বিকজ একটা টুর্নামেন্টে খেলে গেছে তারা, আমার মনে হয় না যে শর্টেজ হবে। দে উইল প্লে ওয়েল। 2017 সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ চারে খেলেছিল বাংলাদেশ। শান্তর দল কি এবার পারবে অর্জনটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে? সামর্থ্যের সেরাটা দিতে পারলে যে সবই সম্ভব, বিশ্বাস সিমন্সের। বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না। আপনি যে কোনো টুর্নামেন্টেই যান না কেন, নিজের সেরাটা খেলতেই চাইবেন। আমিও সেটাই চাই। এই দলটির ভালো সম্ভাবনা আছে যদি সামর্থ্যের সেরাটা দিতে পারে। অধিনায়কের অফ ফর্ম কিংবা নাহিদ রানার গতি কমায় দুশ্চিন্তা নেই কোচের। তবে জানিয়েছেন লিটন দাসকে মিস করবেন তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। 19টি ক্লাবের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়া উৎসব 2025। গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় 11টি ইভেন্টে 24টি ক্যাটাগরিতে প্রায় 750 খেলোয়াড় অংশ নেবেন। গুলশান ইয়ুথ ক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকরা। এ ধরনের প্রতিযোগিতা থেকে ভালো মানের খেলোয়াড় বের করে আনা সম্ভব বলে মনে করেন বিসিবি পরিচালক ও ক্লাবের সহসভাপতি ইফতেখার রহমান মিঠু। এছাড়া তরুণ সমাজকে খেলায় আগ্রহী করে তুলতে এই ইভেন্ট বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজক ক্লাবটির সভাপতি হুমায়ুন কবির। তাই এই ক্রীড়া উৎসবের নাম দেওয়া হয়েছে উল্লাস। আগামী 22শে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 19 ক্লাবের মধ্যে আয়োজিত এই ক্রীড়া উৎসবের। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস। সব দল চাইলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ, কারণ দর্শানোর নোটিশ ইসি। অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি যুবলীগ নেত্রী সহ আটকদের সহস্রাধিক, সব ডেভিলকে ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।